স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। চড়া মূল্যস্ফীতির মধ্যে শতাধিক পণ্য এবং সেবায় কর বাড়ানোর সিদ্ধান্ত জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। এতে আরেক দফা বাড়তে যাচ্ছে জীবনযাত্রার ব্যয়। অর্থ বছরের মাঝামাঝি সরকারের কর বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পরোক্ষ কর বাড়ানোর এই সিদ্ধান্ত মধ্যবিত্তের উপর চাপ বাড়াবে। তাদের মতে, করের আওতা বাড়ানোর পাশাপাশি প্রত্যক্ষ কর আহরণে সরকারের বেশি নজর দেয়া দরকার ছিল। গেল বছর জুড়ে 10% বেশি মূল্যস্ফীতিতে এমনিতেই নাকাল দেশের মানুষ। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা দিল সরকার। এক ধাক্কায় বাড়ল শতাধিক পণ্য এবং সেবায় ভ্যাট, আমদানি শুল্ক ও আবগারি শুল্ক। সরকারি অধ্যাদেশ অনুযায়ী দাম বাড়বে আমদানি করা ফলমূল সহ খাদ্যপণ্য, নানা পণ্যের কাঁচামাল, ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা সহ এলপি গ্যাসের। ভোক্তারা বলছেন, এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। আমরা এটা কোনো মতো সমর্থন করি না, কারণ ঢালাওভাবে ভ্যাট বাড়া মানে প্রত্যেকটা জিনিসের উপর আমাদের উপরে চাপ। চাউল আনতে গেছে, চাউলের দাম কেজি প্রতি 4-5 টাকা বেড়ে গেছে। সরকার তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতেছে না। এই যে করের বোঝাটা পরে করলেও পারতো, যখন যে সরকারে যায় তার চিন্তা ভাবনা তার মতো করে তৈরি করে। এক ধাক্কায় 5% থেকে 15% করা হয়েছে রেস্তোরাঁর ভ্যাট। ব্যবসায়ীরা বলছেন, এতে করে বন্ধ হয়ে যাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। যে অর্থ উপদেষ্টা আছেন উনি ওনার পিছনের বক্তব্যগুলো আপনি দেখেন, আর উনি ক্ষমতায় গিয়ে কি বক্তব্যটা কি কাজ করছেন সেটা দেখেন, টোটালি উল্টো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি এই কারণে তাদের আন্দোলন করেছিল কিনা? আমরা চেয়েছিলাম গণমানুষের সরকার হবে, মানুষের অ্যাটলিস্ট মানুষের দুঃখটা বুঝবে। আর আইএমএফ চাপিয়ে দিলে দেখে আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন, এটা তো হতে পারে না। অর্থনীতি বিশ্লেষকদের মতে, আইএমএফ এর চাপে রাজস্ব আহরণের লক্ষ্য অর্জনে সরকারের পরোক্ষ কর বাড়ানোর কৌশল ভালো ফল দেবে না, বরং করের আওতা ও প্রত্যক্ষ কর আহরণ বাড়ানোর সুযোগ কাজে লাগানো উচিত ছিল। সবকিছু তো একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং যাবে বলে আমাদের একটা বিশ্বাস ছিল এবং আছে। সেই দিকটাকে কাজে লাগিয়ে কিন্তু এই করের ভিত্তি বিস্তৃতি এটাকে টার্গেট করাটাই ছিল কিন্তু মূল একটা কাজ। সেটা কিন্তু স্বল্প মেয়াদেও করা যেত। যারা কর ফাঁকি দিচ্ছেন, করের আওতায় বাইরে আছেন, প্রত্যক্ষ কর দিয়ে এটাকে আমাদের সামাল দেওয়াটাই অগ্রাধিকার দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। কর বাড়ানোর নামে এমন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মূল্যস্ফীতিকে আরেক দফা উস্কে দেওয়ার পাশাপাশি সরকারের জনপ্রিয়তাকেও প্রশ্নবিদ্ধ করবে বলেও মনে করেন বিশ্লেষকরা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ইতিবাচক হবে না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। তরুণ মেধাবীদের সুযোগ সৃষ্টি করতে ক্রীড়াঙ্গন নিয়ে নতুনভাবে কাজ করবে বিএনপি। রাজধানীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি এমনটি জানালেও দলটির নেতাদের বক্তব্য দেয়ায় সংযত হবার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা জোটের সাথে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন গণমাধ্যমের সাথে। বলেন, বিএনপি জামায়াতের কোনো দূরত্ব তৈরি হয়নি। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক নয়। দুপুরে 15 বছর যুক্তরাষ্ট্রে থাকা বিএনপি নেতাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার কথা চিন্তা করে থাকে, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সুতরাং ওই সমস্ত মঙ্গলার কথা বলার, এগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজন মনে করি। এদিকে বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ক্রীড়াঙ্গন দলীয়করণের কারণে বঞ্চিত হয়েছে দেশের মেধাবী তরুণরা। তিনি আরও বলেন, দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার
চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায়। তরুণ মেধাবীদের সুযোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চান বলেও জানান বিএনপি মহাসচিব। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। তৃতীয় দিনের মতো লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক এবং কিউ নিউজের সম্পাদক MA কায়ুম। আমরা কথা বলবো তার সাথে। কায়ুম, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। 10 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 8 জানুয়ারি সকালে লন্ডনে এসে লন্ডনের বিখ্যাত দ্য ক্লিনিকে ভর্তি হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ গতকালকে আমাদের ব্রিফিংয়ে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের রোগ নির্ণয়ের জন্য প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। তবে আপনারা জানেন লন্ডনে লম্বা উইকেন্ডের কারণে এবং ক্রিসমাসের বন্ধ থাকার কারণে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এখনো ছুটিতে আছেন। উইকেন্ডের পরে ছুটিতে আসার পরে উনার পূর্ণাঙ্গ চিকিৎসা শুরু হবে 7 থেকে 8 দিনের মধ্যে। বিএনপি চেয়ারপারসন উনার দীর্ঘদিন পরে উনার পরিবারের সদস্যদের পেয়ে তারেক রহমান, তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমানকে পেয়ে মানসিকভাবে অনেক উৎফুল্ল। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য, যিনি এই যুক্তরাজ্যের এই বেগম জিয়া রাজনৈতিক দেখভাল করছেন, জনাব কৈশোর এম আহমদ। কৈশোর এম আহমদের কাছে আমরা জানতে চাইব বেগম জিয়ার সর্বশেষ চিকিৎসার কি অবস্থা এবং তিনি মানসিকভাবে কেমন আছেন। কৈশোর ভাই, আপনাকে ধন্যবাদ। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সর্বশেষ কি অবস্থা আপনাদের একটু ডিবিসি নিউজে। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের মাধ্যমে বাংলাদেশ এবং বহির্বিশ্বের সকল বাংলাদেশি মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। এটা আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করেছেন, উনি অনেক আন্দোলন। চিকিৎসা ইতিমধ্যে আপনারা উনার ডাক্তার জাহিদ সাহেব আপনাদেরকে এভরিডে ব্রিফিং করতেছেন। উনি জানাচ্ছেন উনি আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার ফিল করতেছেন, কারণ দীর্ঘদিন পরে উনার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং ওনার নাতনি, আপনি যেটা বললেন ডাক্তার জুবাইদা রহমান সহ যারা নাতনিরা আছে, এবং স্পেশালি ওনার আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, উনাদেরকে পেয়ে উনি অনেক উৎফুল্ল, অনেক অনেক ভালো আছেন। আমি মনে করি অনেকটা উনি বেগম জিয়া তো খাবার দাবারের ব্যাপারে খুব কনসাস। ওনার খাবার দাবার, এখন খাবার দাবার কিভাবে খাইতেছেন, কিভাবে খাবার দাবারটা? হ্যাঁ, ওনার খাবার স্পেশালি কুক হচ্ছে এবং ওনাদের বাসায় কুক হচ্ছে, এবং সকালের ব্রেকফাস্ট থেকে রাত্রে পর্যন্ত দুপুর সব খাওয়াই স্পেশালি কুক হচ্ছে। বাসা খাওয়াই এখানে আসতেছে, ওনাদের বাসা থেকে আসতেছে। আপনারা শুনলেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক, যিনি এই সফরে সার্বক্ষণিক দেখভাল করছেন, তিনি আমাদের জানালেন বেগম জিয়া কিভাবে আছেন, তার শারীরিক অবস্থা। তা আমরা পরবর্তীতে ডাক্তার জাহিদ আজকে বিকালে অথবা কালকে যদি আপডেট দেন ওনার শারীরিক অবস্থা, তাহলে আমরা আপনাদের আপডেট দিতে পারবো। আশা করি কালকের মধ্যে ওনার পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হবে, কালকের মধ্যে আপনাদের আপডেট দিতে পারবো। এই ছিল আজকের লন্ডনের সর্বশেষ অবস্থা। নিশ্চয়ই কায়ুম, আপনার মাধ্যমে আমরা বেগম জিয়ার শারীরিক অবস্থার আরো বিস্তারিত তথ্য আগামীতে আরো জেনে নেব। ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না, তার ভিসার মেয়াদ বাড়িয়ে সেই বার্তায় দিয়েছে নয়াদিল্লি। এমনটা মনে করছেন ভারতের রাজনীতি এবং কূটনীতি বিশ্লেষকরা। দোষী সাব্যস্ত হওয়ার আগেই ফেরত যাওয়ার প্রক্রিয়ার সমালোচনাও করেন তারা। এছাড়া ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ থাকায় অন্য দেশে যাওয়ার আগ্রহ শেখ হাসিনার নেই বলেও মত তাদের। গেল বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। গুম, খুনসহ নানা অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে বেশ কয়েকটি মামলা। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাতিল করা হয়েছে তার পাসপোর্ট। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা কূটনৈতিক পত্র দিলেও এখনও জবাব দেয়নি নয়াদিল্লি। ভারতের বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে মানা হয়নি প্রত্যর্পণের প্রক্রিয়া। ফেরত চাওয়া হয়েছে দোষী সাব্যস্ত হওয়ার আগেই। এ বিষয়ে সাবধানে এগুচ্ছে ভারত। ভারত কিন্তু খুব ধীরে সুস্থে
এবং কোনো রকম মানে প্রভোকেশনে পা দিচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে। যেগুলি বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে হওয়ার কথা সেগুলি আগে ভাগে করা যাচ্ছে। ভারত ওনার রেসিডেন্সিয়াল পারমিটটা এক্সটেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ শেখ হাসিনা এখানে থাকবে। তার এক্সট্রাডিশন চাইছেন বা কোনো লিগ্যাল ওয়ে ফর্মে কিছু চাইছেন, সেটা কখনো পাওয়া যাবে না, বিকজ আন্ডার দ্য ইন্টারন্যাশনাল লজ ফার্স্ট অফ অল আপনার সেই যার বিরুদ্ধে অ্যালিগেশনসগুলো আছে সেই অ্যালিগেশনসগুলো প্রুভড ওয়েতে আসতে হবে সামনে। দেশের অন্তর্বর্তী সরকার কিসের বেসিসে এটা চাইছে? শেখ হাসিনা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দুর্বলতাও দেখছেন বিশ্লেষকরা। বলছেন নিজেদের ব্যর্থতা ঢাকতে তোলা হচ্ছে ভারত বিরোধিতার ধোঁয়া। ইউনূস সাহেবের ইন্টারিম সরকার ডিপ্লোমেসি থ্রু মিডিয়া করছে, এটা এইভাবে তো ডিপ্লোমেসি হয় না। সরকারটা কিন্তু তারা চালাতে ব্যর্থ হয়েছে। এখন কিছুভাবে সাময়িকভাবে হলেও সরকারটাকে বাঁচাবার চেষ্টা করছে। রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ না থাকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে শেখ হাসিনার যাওয়ার সম্ভাবনা দেখছেন না ভারতীয় বিশ্লেষকরা। উনি নিজে অনেক জায়গা আছে যেখানে হয়তো ওনাকে নিতে পারে, কিন্তু উনি নিজে যেতে চাইছেন না, যে কারণ ওখান থেকে ওনার রাজনৈতিক ক্রিয়াকর্ম চালিয়ে যাওয়াটা মুশকিল হবে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার সংশ্লিষ্টদের সাথে সম্পর্কের জেরে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগে বাধ্য হলে তার বিকল্প বিবেচনা করছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারম্যানের সিনিয়র সহযোগীরা। এমন খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস। বিকল্প 5 জনের নামও প্রকাশ করেছে পত্রিকাটি। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগের বাধ্য হলে তার বিকল্প হিসেবে সম্ভাব্য কয়েকজনের নাম বিবেচনা করছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর 10 নম্বর ডাউনিং স্ট্রিট। বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র টিউলিপের বিকল্প খোঁজার বিষয়টিকে পুরোপুরি অসত্য বলে আখ্যা দিলেও দ্য টাইমস বলছে ভিন্ন কথা। সূত্রের বরাতে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম বলছে, শেখ হাসিনা সরকারের সাথে সম্পর্কের জেরে টিউলিপকে সরে যেতে হলে কাকে দায়িত্ব দেওয়া যায় তা বিবেচনা করছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সিনিয়র সহযোগীরা। প্রতিবেদনে দাবি করা হয়, গেল সোমবার ব্রিটিশ নীতি নৈতিকতা বিষয়ক কর্তৃপক্ষের কাছে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে টিউলিপের আহ্বানের আগেই কয়েকজনের নাম বাছাই করা হয়। এদিকে টিউলিপের পদে বিকল্প 5 জনের নামও প্রকাশ করেছে দ্য টাইমস। বলা হয়, এই তালিকায় আছেন ব্রিটেনের অর্থমন্ত্রী রেচেল রিভসের 2 সহযোগী অ্যালিস্টার স্টারথান ও ইমোজেন ওয়াকার। আরও বিবেচিত হচ্ছেন প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পিপিএস ক্যালাম অ্যান্ডারসন, পরিবেশ বিষয়ক মন্ত্রী পিপিএস কনিক্স নারায়ণ ও বিচার বিষয়ক মন্ত্রী পিপিএস রেচেল ব্লেক। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর তার সরকার সংশ্লিষ্টদের দেওয়া সম্পদ ব্যবহার করা নিয়ে টিউলিপ ও তার বোনের বিরুদ্ধে উঠেছে অনেক প্রশ্ন। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে কয়েক বিলিয়ন ডলার সরিয়েছেন এমন অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক হিসেবে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর নাম আসে। অভিযোগ, মাসোহারার বিনিময়ে হেরোইন ব্যবসায়ীদের শেল্টার দিতেন তিনি। শুধু তাই নয়, নিয়োগ বাণিজ্য, শিক্ষককে মারধর, ঘুষ নেয়া, ভোটের ফলাফল বদলে দেয়া সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। এসব দুর্নীতির মাধ্যমে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হন রাজশাহী 1 আসনের সাবেক এই সংসদ সদস্য। ওমর ফারুক চৌধুরী ছাত্র জীবনে ফ্রিডম পার্টি ও ছাত্রদল করলেও 2000 সালে যোগ দেন আওয়ামী লীগে। 2001 সালের নির্বাচনে পেয়ে যান দলীয় মনোনয়ন, কিন্তু জয় পাননি। এরপর 2008 থেকে নৌকার টিকিটে টানা 4 বার সংসদ সদস্য হয়েছেন রাজশাহী 1 আসন থেকে। হয়ে ওঠেন তানোর গোদাগাড়ির অঘোষিত জমিদার। ক্ষমতায় থাকাকালীন অর্থ সম্পদের নেশায় বুঝছিলেন ফারুক চৌধুরী। অভিযোগ আছে, গোদাগাড়ি কলেজ সরকারি করা নিয়ে চাহিদামতো ঘুষ না পেয়ে অধ্যক্ষ আব্দুর রহমানকে মারধর করেন ফারুক। পিটিয়েছেন রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষকেও। তিনি 65 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছেন, আরও 35 লক্ষ টাকা চাই
এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। বিপদগামী কিছু শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তি যারা ছিল তারা লাফিয়ে উঠে আমাকে মারধর করে। তাকে বোঝানো হয়েছিল যে তার চরিত্র নিয়ে আমার সামনে আমার শিক্ষকরা কথা বলে, তখন সে রাগান্বিত হয়ে আমাকে আমার গায়ে হাত তোলে। মালি থেকে শিক্ষক ফারুক চৌধুরীর নিয়ন্ত্রণে তানোর গোদাগাড়ির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতো 5 লাখ থেকে 35 লাখ টাকায়। ঘুষ নিতেন বিএমডি এর গভীর নলকূপ অপারেটর নিয়োগ দিয়েও। আমাদের পাশের কলেজের ভাইস প্রিন্সিপালকে করাতে 35 লক্ষ টাকা নিয়েছে। গোদাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এখানে নিয়োগ করাতে ওর কাছে 30 লক্ষ টাকা নিয়েছে। গোদাগাড়ির শীর্ষ হিরোইন কারবারিদের সাথে আতাত ছিল ফারুকের। 2018 সালে সংসদ সদস্য থাকার সময়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে তাকে মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়। শেল্টার পেতে হেরোইন কারবারিদের অনেকেই ফারুক চৌধুরীর থিম ওমর প্লাজায় কিনেছেন ফ্ল্যাট ও দোকান, দিতেন নিয়মিত মাসোহারাও। যারা মাদকের গডফাদার তারা তার অত্যন্ত আদরের শখের মানুষ ছিল এবং তাদের সাথে তাদের খুব সখ্যতা ছিল। সৃজনশীল ব্যক্তি যারা ক্রিয়েটিভ সাইডের লোক তাদের সাথে তাদের কোনো খাতির থাকে না। হিরোইন ব্যবসায়ীদের সাথে তাদের ইয়েটা বেশি। অভিযোগ আছে ভুয়া প্রকল্প দেখিয়ে কাবিখা ও টিআর প্রকল্পের সরকারি বরাদ্দ লুট করেন তিনি। আপত্তি করায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ইওন অফিসে ডেকে লাঞ্ছিত করেন ফারুক চৌধুরী। 2021 সালে প্রকল্প বাস্তবায়ন না করেই তুলে নেন এডিপির 1.5 কোটি টাকা। ভাউচারে সই করতে আপত্তি করায় লাঞ্ছিত করা হয় উপজেলা প্রকৌশলীকে। আমার বাড়িতে অনেকবার হামলা দিয়েছে, 26টা মামলার আসামি করেছে আমাকে। সারা রাত আপনার ওই সিল মেরেছে। আমরা সেন্টারে গেলাম, ভোট কাস্ট করে বন্ধ। বিরোধী দল ও মত দমনে দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে ব্যবহারের অভিযোগ আছে ফারুক চৌধুরীর বিরুদ্ধে। অহংকার মানে আমি দল করি, আমাকেও তার বাহিনী দিয়ে আমাকে মেরে ফেলা প্রতিক্রম করেছিল 2021 সালে। নিজে এই হাসুয়া দিয়ে ছেলেপিলে নিয়ে সামনে থেকে এই পোস্টার কেটে ফেলে দেয়। 2 মাস 3 মাস আগে থেকে সে তার দল বল লিয়া আমাদেরকে সতর্ক করতো, তোমরা কেউ ভোট করবে না। অপকর্মের মাধ্যমে অঢেল সম্পদ গড়লেও হলফনামায় তা এড়িয়ে গেছেন ফারুক চৌধুরী। বার্ষিক আয়ে দেখিয়েছেন কম। 2008 সালে বার্ষিক আয় 88,52,000 দেখালেও 2024-এ দেখান 61,58,000। যদিও 16 বছরে স্থাবর সম্পদ 25,33,000 থেকে হয়েছে 2,43,00,000 আর অস্থাবর সম্পদ 57,65,000 থেকে 10,11,00,000 টাকা। 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে এই আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ওমর ফারুক চৌধুরীকে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। রাজধানী সহ সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট। আজ 10 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদরা বলছেন কাল থেকে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর জানুয়ারি জুড়ে কয়েক ধাপে থাকবে শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে গেল কয়েকদিন উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোর 6টায় মৌসুমী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার ঘেরা টোপে গোটা জনপদ। দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতেও জীবিকার তাগিদে বেরিয়েছেন অনেকে। রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গায়। থার্মোমিটারে পারদ নেমেছে 8.5 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীতের দাপট থাকবে আরও কয়েকদিন। আজকে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড কুয়াশা পড়তেছে। কুয়াশার আকাশটা অন্ধকার। যা কুয়াশা 10 হাত দূরে দেখা যায় না। ঠান্ডার সাথে প্রচুর বাতাস, হাত পা করা হয়ে যাচ্ছে। এত শীত পড়ছে বাবার, আমরা শীতের জন্য মজ্জাছি, একটা কম্বলও পারলাম না। বিপিএল এ বাউন্ডারি ছোট হওয়ায় আন্তর্জাতিক ম্যাচে ভুগতে হবে বাংলাদেশি ব্যাটারদের। তাই ছোট বাউন্ডারিতে ক্রিকেটাররা খেলে অভ্যস্ত হয়ে ওঠার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। টুর্নামেন্টের চট্টগ্রাম এবং ঢাকায় ফিরতি পর্বে আন্তর্জাতিক মান বজায় রেখে বাউন্ডারির লাইন নির্ধারণ করার পরামর্শ দিলেন বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এক জায়গা থেকে 3-4 রকম ডিরেকশন যায়, তাই কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটর অলসো। এভাবেই নাজমুল হাসান পাপনের বোর্ডে বলে অদৃশ্য ইশারায় বদলে যেত মিরপুরের উইকেট। চলমান বিপিএলের জন্য মাঠের বাউন্ডারি লাইন 65 মিটার হওয়ার সিদ্ধান্ত হলেও বাস্তবে দেখা যাচ্ছে সেটা কমে এসেছে 52 মিটারে। তাহলে ফারুক আহমেদের বোর্ডেও কি সার্বিক সিদ্ধান্তের ওপর দিয়ে হাত ঘোরানোর মতো ঘটনা ঘটছে? আমাকে বলা হয়েছে 65 ইয়ার্সের বাউন্ডারি হচ্ছে।
ছোট বাউন্ডারিতে খেলে জাতীয় দলে উঠে আসা ক্রিকেটাররা আইসিসি ইভেন্টে খেলতে গিয়ে পড়বেন বিপদে, তেমনটাই মনে করছেন বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। জেসন রয়ের ইন্টারভিউ তো দেখতেছিলাম, ও কিন্তু এটা মেনশন করছে 6 বেশি হচ্ছে। সেই হিসাবে কিন্তু আবার অন্য দিক দিয়ে আপনি যখন ইন্টারন্যাশনাল ভেন্যুগুলিতে যাবেন তখন কিন্তু এত ছোট বাউন্ডারি পাবেন। নান্নুর মতে অপেক্ষাকৃত ছোট সীমানায় খেলে দেশীয় ক্রিকেটাররা অভ্যস্ত হয়ে ওঠার আগেই বিপিএল সংশ্লিষ্টদের উচিত বিষয়টি ভেবে দেখার। চট্টগ্রাম ও ঢাকার ম্যাচগুলোতে আন্তর্জাতিক মান বজায় রেখে মাঠের সীমানা নির্ধারণের কথা বললেন এই সাবেক অধিনায়ক। প্লেয়ারদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আপনার ভেরি ক্লোজ যেগুলো 6 হচ্ছে এগুলো আউট হয়ে যাবে বড় মাঠে, তো ওটা কিন্তু মাথায় রাখা উচিত। প্রতিবারের মতো এবারও বিপিএল সূচি যথারীতি এলোমেলো, যার কারণে দলগুলো নিজেদের পারফরমেন্স ও পরিকল্পনার হিসাব মেলাতে খাচ্ছে হিমশিম। ফিকচারটা যাতে এভাবে করে সমানভাবে দলরা কিন্তু সমানভাবে ম্যাচ খেলবে, তখন কিন্তু টিমগুলি অ্যানালাইসিস করতে পারে যে কোয়ালিফায়ারের জন্য কে কে যাবে, কোন দল যাবে, একটা টিমকে নিয়ে চিন্তা করতে পারে। ঢাকার পর বিপিএল এর সিলেট পর্বও শেষের পথে। ব্যাটারদের জয় জয়কারের মাঝে দেখা গেছে বোলারদের চোখ রাঙানি। নান্নু বললেন চট্টগ্রামেও জমে উঠবে ব্যাট বলের লড়াই। 45% কিন্তু যথেষ্ট এক্সাইটিং ক্রিকেট হচ্ছে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের অংশগ্রহণে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক আয়োজন বিস্ময়ের অভিযাত্রী কাননের কোকিল। একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত এই উৎসবে শিল্পীদের সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তিতে মুগ্ধ হয় শ্রোতারা। আয়োজনে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ সহ অন্যান্য অতিথিরা। এ সময় বক্তারা বলেন, পরিচর্যা এবং উৎসাহ পেলে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। তাই এসব শিশুর পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তারা। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্নগুলো থমকে আছে, তুমি এসে দেখো। তোমার ছেড়ে কাটছে সময় কোন সে মমতায়, আমি খুঁজেছি তোমার মাগো, আমি খুঁজেছি তোমার। রাজধানীর আলিয়াস ফ্রসেজে শুরু হলো ঐতিহ্যবাহী রিক্সা চিত্র প্রদর্শনী। রিক্সা আর্টিস্ট্রি এ ওয়ার্ল্ড হেরিটেজ নামে শিল্পী নবকুমার ভদ্রের এই একক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান বেক্স মোলার। দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে রিক্সা চিত্রের প্রাচীন ঐতিহ্যকে লালন করছেন শিল্পী নবকুমার ভদ্র। টিনের ক্যানভাসে রং তুলির ছোঁয়ায় মূর্ত করেন বর্ণিল সব দৃশ্যাবলী। প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৬টি চিত্রকর্ম, ১৭টি পেন্সিল স্কেচ এবং টিনের ওপর আঁকা ৩৬টি শিল্পকর্ম। রিক্সা চিত্রের পাশাপাশি প্রদর্শিত হচ্ছে শিল্পীর আঁকা খুদে মডেল রিক্সা, বিলুপ্ত হলুদ বেবি ট্যাক্সি, মাটির সারাসহ নানা নিদর্শন। বাংলার গ্রামীণ জনপদের নৈসর্গিক শোভা ও প্রাচীন লোককথাও স্থান পায় এই রিক্সা আর্ট প্রদর্শনীতে। উদ্বোধনী আয়োজনে আলিয়াস ফ্রসেজ দ্য ঢাকার পরিচালক জানান, ঐতিহ্যবাহী শিল্পধারা ধরে রাখতেই এই আয়োজন। বাংলাদেশের ঐতিহ্যের বড় অংশ জুড়ে থাকা রিক্সা চিত্রকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদের এই আয়োজন। আমরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করব। এই সময় আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশের এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে আনায় সাধুবাদ জানান শিল্পীকে। কাজটা হারিয়ে যাচ্ছে, সেই কারণে আমরা এক্সিবিশন করে দেখানো যে সবাই যেমন আবার নতুন করে কাজ পায়, সেই কারণে আমি আমার এক্সিবিশন করা। দর্শনার্থীরাও জানান তাদের মুগ্ধতার কথা। এই জেনারেশনের মানুষ তারা আসলে জানেই না যে এটাও একটা পার্ট ছিল আমাদের সংস্কৃতি। তো এই জন্য এই এক্সিবিশনটা ভাল লাগলো যে এরকম একটা আয়োজন হচ্ছে। নবকুমার ভদ্র আমার খুব ভালো বন্ধু। এই ধরনের কাজ আমার খুবই পছন্দের। ইয়াং জেনারেশন যারা আছে তাদের উচিত এটাকে নিয়ে বসা বা এটা নিয়ে কিছু করা। বর্ণাঢ্য এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। মানজুমা ফ্রোজনীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।